হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা কি? ক্লাস 11 এর তৃতীয় সেমিস্টার তোমরা শুরু করেছো। জৈব রসায়ন খুবই কঠিন জিনিস, এটা তোমাদের মনে একটা ভুল ধারণা থাকে। কেন না, জৈব রসায়নের টেকনিক, টিপস, মেকানিজম, টার্মিনোলজি এগুলো অনেক কঠিন কঠিন টার্ম থাকে, যেগুলোর জন্য তোমাদেরকে অনেক কঠিন লাগে জৈব রসায়ন। সেই জন্য জৈব রসায়ন তোমরা সঠিকভাবে বুঝতে পারো না। যারা যারা বুঝতে পারছো না, যারা যারা সঠিকভাবে মনে রাখতে পারছো না, কী করে পড়বে, কী করে মনে রাখবে, তো সমস্ত কিছু টেকনিক নিয়ে, সমস্ত কিছু টিপস নিয়ে সহজ ভাষায় সরলভাবে জৈব রসায়নকে বোঝার জন্য আমি চলে এসেছি। ওয়েলকাম টু পিয়ার কেমিস্ট্রি ক্লাস। সহজভাবে জৈব রসায়নকে বোঝার জন্য তোমরা আমার জৈব রসায়নের ভিডিওগুলি দেখতে থাকো। এই ভিডিওগুলি দেখা যদি তোমরা কমপ্লিট করে নাও, জৈব রসায়ন বুঝতে তোমাদের একটুকু সমস্যা থাকবে না। জৈব রসায়ন জলের মতো সোজা লাগবে। যদি না বুঝতে পারো আমাকে তোমরা বলবে তারপর, কিন্তু একটি শর্ত, তোমাদেরকে সমস্ত ভিডিও দেখা কমপ্লিট করতে হবে। আমরা প্রত্যেকটা পার্টে জৈব রসায়নের ভিডিও দিতে থাকবো। চ্যাপ্টার অনেক বড়, তো সেই হিসাবে তোমরা সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো ভালো করে ফলো করো। জৈব রসায়নের মধ্যে আর বিন্দুমাত্র তোমাদের সমস্যা থাকবে না, কোনো জড়তা থাকবে না, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো শুরু করি জৈব রসায়ন নিয়ে আলোচনা। আজকে আমরা শুরু করব অ্যালকাইল শ্রেণীর আইইউপিএসি নামকরণ। তো অ্যালকাইল শ্রেণীর যৌগ আমরা চিনব কি করে? চেনার জন্য সেই যৌগে এই কার্বন কার্বন ত্রিবন্ধন এটা দেখতে হবে। তাহলে যেসব যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তারা হচ্ছে অ্যালকাইল। তাদের সাধারণ সংকেত কি না CnH2n-2, যেখানে হাইড্রোজেনের সংখ্যা অন্যান্যদের থেকে কম থাকবে, কারণ এখানে 3টে বন্ধন আছে। তো অ্যালকাইন যৌগে এক বা একাধিক ত্রিবন্ধন থাকতে পারে, একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, কিন্তু ত্রিবন্ধন থাকলেই তাকে আমরা বলবো অ্যালকাইন। তো এদের নামকরণের নিয়ম যদি প্রথমে আমরা দেখে নিই, নিয়ম কি হবে না, আগের মতোই অ্যালকিনে যেরকম আমরা দেখেছিলাম, শাখার অবস্থান ও নাম। যদি যৌগে শাখা থাকে তার নামকরণটা আগে সেরে নিতে হবে। তারপর দেখতে হবে দীর্ঘ শৃঙ্খলে কার্বন সংখ্যা, কতগুলি কার্বন সংখ্যা আছে। তারপর আমরা দেখব ত্রিবন্ধনের অবস্থান। ত্রিবন্ধন বলতে কার্বন কার্বন ত্রিবন্ধন যেটা আছে, এই ত্রিবন্ধনটা কোথায় আছে দেখব, তার অবস্থান দেব। এরপর আমাদেরকে যোগ করতে হবে এই কার্বন কার্বন ত্রিবন্ধনের সংখ্যা কতগুলি ত্রিবন্ধন আছে, একটা না একের বেশি। যদি একটা থাকে তাহলে সেটা নিয়মের উপর কোনো প্রভাব ফেলবে না। যদি ত্রিবন্ধন দুটো থাকে তখন আমরা ব্যবহার করব সংখ্যার পরে ডাই। যদি 3টে থাকে তাহলে ব্যবহার করব ট্রাই, 4টা থাকলে টেট্রা। এর পরবর্তী স্টেপ কি হবে না, এর নামকরণের শেষ আইন। অ্যালকিন গ্রুপের যে কোনো যৌগ যৌগের নামকরণের শেষ হবে আইন। তো এই শ্রেণীর আমরা সাধারণ সংকেত যদি কাজে লাগাই, অনেক রকম সংকেত আসতে পারে। কিছু কিছু সংকেত যদি আমরা এখানে শুরু করি, N=2 থেকে শুরু করলাম, কেন অ্যালকিনের মতো অ্যালকাইনেও একটি ত্রিবন্ধন আছে। তাহলে সবথেকে ছোট অ্যালকাইন হতে গেলে মিনিমাম 2টো কার্বন লাগবে, সেজন্য এখানে N আমরা 2 থেকে শুরু করেছি।
যদি N2 থেকে শুরু হয় তাহলে এর সংকেত হয়ে যাবে C2H2। এর মান যদি আমরা 3 বসাই তাহলে হবে C3H4। এর মান যদি 4 বসাই C4H6। এই সাধারণ সংকেতে বসিয়ে এই ধরনের যৌগ আমরা লিখতে পারবো। তো নামকরণের আগে এগুলো তাদের সংক্ষিপ্ত গঠন, এই গঠনগুলোকে আমরা ভেঙে লিখব যাতে নামকরণের সুবিধা হয়। তাহলে C2H2 এর গঠন কিভাবে লিখবো? না, এখানে দুটি কার্বন আছে, তাদের মাঝে ত্রিবন্ধন আছে। কেন না, এটা অ্যালকাইন শ্রেণীর সাধারণ সংকেতে পড়ছে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এবার এটা যদি সাধারণ সংকেত না নিয়ে করি তখন কি হবে? এখানে 3টে কার্বন আছে C3, কিন্তু হাইড্রোজেন কটা আছে? 4টা। তাহলে এখানে যদি আমরা 3টা দিয়ে দিই, যদি মনে করি সবগুলো এক বন্ধনই থাকবে, তাহলে এখানে 3টা লাগবে, এখানে 2টা লাগবে, এখানে 3টা লাগবে, মোট 8টা লাগবে। কিন্তু আছে কটা? 4টা। তার 3টা যদি একটা কার্বনকে দিয়ে দিই, বাকি থাকলো কটা? একটা। এই একটা কার্বন যদি, একটা হাইড্রোজেন যদি এখানে বোঝাতে হয়, এখানে 3টা বন্ধন করতে হবে, তবে কি এখানে একটি হাইড্রোজেন ভরবে। ঠিক আছে? এভাবে আমরা সাধারণভাবে কার্বন কার্বন শৃঙ্খল লেখে তার গঠনের হিসাব করতে পারি। সেখানে এক বন্ধন থাকবে না দ্বিবন্ধন থাকবে না ত্রিবন্ধন থাকবে। C4 4টে কার্বন, এখানে একটা ধারে ত্রিবন্ধন দিয়ে দিলাম, তাহলে এখানে একটা H হবে, এখানে 4টা হয়ে গেছে, এখানে 2টা, এখানে 3টা, C4H6। কে বললো না এর গঠন এরকম হতে পারে? ত্রিবন্ধন আমি মাঝে দিতে পারি, ধারেই থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। তখন যদি হাইড্রোজেন ভর্তি করি, এখানে 3টা লাগবে, এখানে 3টা লাগবে, তাহলে C4H6 এর 2টো গঠন সম্ভব হবে। এবার এই গঠনগুলো আঁকলাম, গঠনগুলো আঁকার পর এদের নামকরণ করতে হবে। নামকরণের জন্য প্রথমেই চলে যাব নাম্বারিং 1 2, কারণ এখানে সবগুলোই দীর্ঘ শৃঙ্খল, কোনো শাখা নেই। তো কোথাও কোনো শাখা নেই, তাহলে শাখার অবস্থার নাম এখানে লাগবে না। 2টো কার্বন, কার্বন সংখ্যা 2 হলে ইথ। ত্রিবন্ধনের অবস্থান 1 2 এর মাঝে আছে, মানে 1। ত্রিবন্ধনের সংখ্যা একটা আছে, সেটা নামকরণে কোনো প্রভাব পড়বে না। ইথ যুক্ত 1 যুক্ত I, এটাকে আমরা কি লিখবো? না ইথ 1 I, বা এটাকে ইথাইন লিখতে পারি, ইথাইন। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে 3টে কার্বন আছে, দুদিক থেকে নাম্বারিং সম্ভব, 1 2 3 1 2 3। যেহেতু এদিক দিয়ে ত্রিবন্ধন শুরু হচ্ছে, নাম্বারিং আমরা এদিকে করবো, কারণ ত্রিবন্ধন প্রায়োরিটি পাচ্ছে। তাহলে এখানে 3টে কার্বন, প্রোপ ত্রিবন্ধন 1 নম্বরে আছে, তাহলে আমরা লিখবো প্রোপ 1, আর শেষ হবে আইন দিয়ে, প্রোপ 1I। বা এটাকে আমরা লিখতে পারি কি? প্রোপাইন 1 প্রোপাইন 1 প্রোপাইন। পরেরটা দেখো, 4টা কার্বন, এদিক থেকে নাম্বারিং হবে। 4টা কার্বন মানে বিউট, 1 I, বা এটাকে আমরা লিখতে পারি 1 বিউটাইন। এরপরেরটা দুদিক থেকে নামকরণই সমান হবে, কারণ
মিডিলে ত্রিবন্ধন আছে, যেদিক থেকে নাম্বারিং করি 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন ত্রিবন্ধন শুরু হবে। এখানে 4টা কার্বন, সেই জন্য আমরা লিখব বিউট 2 এগুলো সাধারণ অ্যালকাইনের নামকরণ আমরা দেখলাম, যেখানে শাখা নেই আর ত্রিবন্ধনের সংখ্যাও একটি। এরপর যদি আমরা কিছু শাখা দিয়ে অ্যালকাইনের নামকরণ দেখি, যেখানে শাখায় থাকবে বা শাখাযুক্ত অ্যালকাইন, এটা একটা যৌগ আমি লিখলাম। এর যদি নামকরণ করতে হয় তাহলে দীর্ঘ শৃঙ্খল আমাকে প্রথমে দেখতে হবে। দীর্ঘ শৃঙ্খল কোনটা দেখো, 1 2 3 4, 1 2 3 4, যেখানে একটা আমরা ঠিক করতে পারি, আমরা সোজা দিকেই যাব, 1 2 3 4 নাম্বারিং হয়ে গেল, কারণ এদিকে ত্রিবন্ধন আছে, আমাদের শাখা থাকলেও প্রায়োরিটি ত্রিবন্ধন পাবে। তাহলে প্রথমে কি শাখার অবস্থান নাম, 2 নম্বর কার্বনের শাখা আছে, তাহলে কি হবে 3 মিথাইল, 4টা কার্বন মানে বিউট 1 বা আমরা লিখতে পারি 3 মিথাইল বিউটাইল, যেহেতু সংখ্যাটা 1। এটা যদি আমরা দেখি, এবার দীর্ঘ শৃঙ্খল কোনটা, না এটাই। নাম্বারিং কোন দিক থেকে করবো, এদিক থেকে 1 2 3, 3 নম্বর কার্বনে ত্রিবন্ধন পড়ছে, 1 2 3, 3 নম্বর কার্বনে ত্রিবন্ধন পড়ছে। তাহলে শাখা দেখতে হবে, ব্রোমিন বি দিয়ে শুরু হচ্ছে, ক্লোরিন সি দিয়ে শুরু হচ্ছে, তাহলে নাম্বারিং হবে এদিক থেকে 1 2 3 4 5 6, তাহলে 6টা কার্বন আছে। আগে শাখাগুলো দেখে নাও, 2 ব্রোমো, 5 ক্লোরো, 6 ত্রিবন্ধন কোথায় আছে, না 3 নম্বর কার্বনে, X3I। বোঝা গেল এটা সবার? এরপর আমরা আরো কিছু উদাহরণ দেখি। এটা করো,
হেপ্ট, সাতটা হলো এক্সটার্নাল। বলো না, পুরোটা বল। না, বুঝলে? কিনা হয়েছে তো দেখো, প্রথমে আমাদেরকে দীর্ঘ শৃঙ্খল বাঁচতে হবে। 1 2 3 4 5, এদিকে গেলে 6, এদিকে গেলে 6 7। তাহলে দীর্ঘ শৃঙ্খল কোনটা হবে? এটা 1 2 3 4 5 6 7, এটি হবে দীর্ঘ শৃঙ্খল। তাহলে শাখা কোনটা? এটা একটা শাখা, এটা একটা শাখা, এই দুটো শাখা কি? মিথাইল, তাই তো? তো প্রথমে আমরা যদি নামকরণের নিয়মে যাই, শাখার অবস্থান ও নাম, কোথায় কোথায় শাখা আছে দেখতে হবে। এখানে দুটো শাখা আছে, তাহলে 2 আর 5 দুটো জায়গায় শাখা আছে। কি শাখা আছে? একই শাখা আছে, মানে মিথাইল। তাহলে হবে ডাইমিথাইল। এরপর কার্বন সংখ্যা কটা আছে? 7, তার মানে হেপ্ট। তারপরে ত্রিবন্ধনের অবস্থান কোথায় আছে? 3 নম্বর কার্বনে 3, ত্রিবন্ধন একটাই আছে, কোনো সমস্যা নেই। তাহলে হেপ্ট 3 আইন। এটা গেল তার নামকরণ। এটা দেখো, এখানে দুটো ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধনের সংখ্যা একের চেয়ে বেশি। এদিক থেকে শুরু করলে 1 নম্বরে ত্রিবন্ধন পড়ছে, এদিক থেকে শুরু করলে 1 নম্বরে ত্রিবন্ধন পড়ছে। তাহলে যে কোনো একদিক থেকে আমি নাম্বারিং করতে পারি। 6টা কার্বন, এখানে কোনো শাখা নেই। তাহলে শাখা নেই মানে আমরা এখানে লিখতে পারি হেক্স। কার্বন সংখ্যা 6 আছে। ত্রিবন্ধন কোথায় আছে? 1 নম্বরে একটা আছে, 5 নম্বরে একটা আছে। তাহলে 1, 5। যেহেতু ত্রিবন্ধন দুটো আছে, সেই জন্য আমরা লিখবো ডাই। শেষ হবে আইন দিয়ে। X 1 5 ডাই আইন। ঠিক আছে, এরপর একই লিখি 1 2
ছয়। এরকম যদি হয়, এখানে দুটো ত্রিবন্ধন আছে, তার সাথে শাখাও আছে। নাম্বারিং দেখো, ত্রিবন্ধন যেদিকে কাছে পড়বে, এদিকে 1 নম্বরে ত্রিবন্ধন পড়ছে, এদিকে গেলে 1 2 নম্বরে ত্রিবন্ধন পড়ছে, তাহলে নাম্বারিং হবে সেই দিক থেকে। নাম্বারিং করলাম 1 2 3 4 5 6, 6টা করব। এখানে শাখা আছে, শাখা কোথায় আছে? 3 নম্বর কার্বনে শাখা আছে। শাখা কটি আছে? না, 2টি শাখা আছে। তাহলে আমরা আলফাবেটিক্যালি যদি দেখি, 3 নম্বরে সিএল আছে, ক্লোরো, সেটা আগে হবে, তাহলে 3 ক্লোরো। আবার 3 নম্বরে আরো একটি শাখা আছে, মিথাইল, তাহলে তারপরে আমরা লিখব 3 মিথাইল। এটা বোঝা গেল। 3 ক্লোরোমিথাইল লিখে দিলে কিন্তু হবে না, যতগুলি শাখা ততগুলি অবস্থান, শাখার সংখ্যা অবস্থানের সংখ্যা কিন্তু একই হবে। তাহলে 3 ক্লোরো 3 মিথাইল, 6টা কার্বন, হেক্স। ত্রিবন্ধন কটা আছে? 2টো, 1 এ 1টা 4 এ 1টা, তাহলে হেক্স 1, 4, 2টো আছে মানে ডাই আই। এখানে সব সময় মনে রাখতে হবে, নামকরণের সময় একই রকমের শাখা হতে পারে 1 এর বেশি, একই রকমের কার্যকারী গ্রুপ হতে পারে 1 এর বেশি। আমাকে সেটা ভেবে কিন্তু নামকরণ করতে হবে। কি বললাম, বোঝা গেল? যখনই শাখা বা কার্যকারী গ্রুপ যখনই 1 এর বেশি থাকবে, একই রকমের শাখা এবং একই রকমের কার্যকারী গ্রুপ যে কোনো একটা থাকতে পারে, তখন কিন্তু ডাই বা ট্রাই এটা মাথায় রাখতে হবে। এরকম নয় শাখার ক্ষেত্রে ডাই বসালাম, কার্যকারী গ্রুপ 2টো আছে, ডাই বসালাম না, এরকম একটা দুবার ডাই হতে পারে, সমস্যা নেই। কিন্তু একই রকমের 2টো থাকলে সেখানে ডাই, 3টে থাকলে ট্রাই, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যৌগটার নামকরণ করা হবে। প্রথমে এখানে কাজটা কি না, দীর্ঘ শৃঙ্খল বাছা, দীর্ঘ শৃঙ্খলটা আগে ঠিক করো কোনটা হবে। কার সাথে করে আছে? দেখ কোথা, এই তো এই কার্বন, হ্যাঁ এই পাশে কার্বন তো আছে, এই তো কার্বন, ওইখানে একটা কার্বন,
থ্রি এফ কোথা থেকে পাচ্ছিস? থ্রি এফ কার্বন সংখ্যার আগে দ্বিবন্ধনের ত্রিবন্ধনের অবস্থান না কার্বন সংখ্যার পরে? তাহলে আবার ওয়ান কোথা থেকে এসছে? ওয়ানটা কোথা থেকে এসছে? একটার জন্য তো কিছু লিখতে হয় না? না, একটার জন্য এক লিখতে হয় না। F3I ऐसा कार्बन কটা এসছে লং চেনে? তাহলে এখানে আমি আগে কার্বন গুলো দেখি। এটা একটা কার্বন আছে, এটা একটা কার্বন আছে, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে দীর্ঘ সংখ্যা যদি আমাকে দেখতে হয় 1 2 3 4 5 6 7 এদিকে যাবে, কিন্তু এটি হবে না। কারণ দীর্ঘ শৃঙ্খল যদি এটাকে আমি দেখি তাহলে কার্যকারী গ্রুপটাই তো শাখা হয়ে যাবে। যদি এটাকে দীর্ঘ শৃঙ্খল ধরি 1 2 3 4 5 6 7 তাহলে এটা কি শাখা? তো কার্যকারী গ্রুপকে আমরা শাখা করতে পারবো কি? পারবো। সেই জন্য নাম্বারিং এখানেই শুরু হবে 1, এরপর আমাকে কোন দিকে যেতে হবে ভাবতে হবে। 1 2 3 4 এদিকে গেলে চলে হবে না। 1 2 3 4 5 6 এটি হচ্ছে সঠিক নাম্বারিং। তখন এখানে বাকিগুলি হয়ে যাবে শাখা। এই শাখাটা তখন হয়ে যাবে CH2 CH3, তার মানে ইথাইল বা C2H5। এটা ব্রোমো, এটা মিথাইল, এটা ক্লোরো, এটা ঠিক আছে। এবার শাখাগুলো আগে যদি সাজায়, প্রথমে আসবে B 3 ব্রোমো, তারপরে C 5 ক্লোরো, তারপরে কি আসবে ইথাইল 2 ইথাইল 2 ইথাইল, তারপরে আসবে মিথাইল 4 মিথাইল, মিথাইল 6টা কার্বন 6। 1 নম্বরে আছে ত্রিবন্ধন X1I, এটা হলো গিয়ে তার নামকরণ। বুঝা গেল? তাহলে এটা করো। এটা আলাদা আছে কর।
2-methyl, 4-methyl, 1,6 di-I. তাহলে এখানে শাখাগুলো একই থাকবে, শুধু কার্বন সংখ্যাটা পাল্টে যাবে। কার্বন সংখ্যা হলে এখানে কত 7, তার মানে হেপ। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে কোথায় না হেপ। দুটো আছে 1,6 ডাই-আই। পারা যাবে এগুলো। এরপর আমরা হাইড্রোকার্বনের নামকরণের প্রায় শেষের দিকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন তিনজনের আলাদা করে নাম আমরা দেখলাম বা নামকরণ আমরা দেখলাম। এখানে যদি এরকম থাকে স্পেশাল কেস, এটা কি না কোন যৌগে যদি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন একসাথে থাকে, তার মানে অ্যালকিন এবং অ্যালকাইন একসঙ্গে থাকে, তাহলে কাকে আমরা প্রায়োরিটি দেবো, তার নামকরণ কিভাবে হবে। তো সেই জন্য আমরা দুটো উদাহরণ দেখি। 1 নম্বর উদাহরণ, এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই আছে। 2 নম্বর উদাহরণ, এখানেও দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুটোই আছে। এই দুটো আগে সেটিং। এখানে দেখো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুটোই আছে। প্রথম উদাহরণে নাম্বারিং এর ক্ষেত্রে দ্বিবন্ধন কাছে আসছে, ত্রিবন্ধন দূরে থাকছে। দ্বিতীয় ক্ষেত্রে নাম্বারিং এর ক্ষেত্রে ত্রিবন্ধন কাছে এসছে, দ্বিবন্ধন দূরে থাকছে। যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান আলাদা হয় দুই দিক থেকে, এদিক থেকে আলাদা বা এদিক থেকে যে কোনো একদিক থেকে আলাদা, তখন কি হবে না, তখন নামকরণ আমরা সব করব না ত্রিবন্ধনকে প্রায়োরিটি দিয়ে। দ্বিবন্ধন এখানে কাছে পড়লেও এদিকে নাম্বারিং হবে না, তখন প্রায়োরিটি আসবে ত্রিবন্ধন। কি বললাম জিনিসটা বোঝা গেল? এখানে তো ত্রিবন্ধন কাছেই আছে, মানে এখানে এই প্রায়োরিটিটা এদিক থেকে আসবে। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান যদি আলাদা হয়, তখন ত্রিবন্ধন প্রায়োরিটি পাবে নাম্বারিং এর ক্ষেত্রে। এবার নামকরণ আমরা করতে পারি 6টা কার্বন, তার মানে প্রথমে কার্বন সংখ্যা হেক্স, 3 নম্বরে তোমার 2 নম্বরে ত্রিবন্ধন আছে, 5 নম্বরে দ্বিবন্ধন আছে। কাকে আগে লিখবো না, দ্বিবন্ধনকে আগে লিখবো, হেক্স 5 2I। নামকরণের শেষ সর্বদা আইন দিয়ে হবে, কারণ দ্বিবন্ধন ত্রিবন্ধনের মধ্যে প্রায়োরিটিতে সবসময় ত্রিবন্ধন থাকবে।
তাহলে প্রথমে দ্বিবন্ধনের নামকরণ, তারপর ত্রিবন্ধনের নামকরণ। এখানে একই হবে, 6টা কার্বন, 4 ইন, 4 নম্বরে দ্বিবন্ধন আছে, 1 নম্বরে ত্রিবন্ধন আছে 1 আইন। এই দুটো ক্লিয়ার হলো কি হলো না? এই যে তাহলে এখানে কন্ডিশনটা কি মনে রাখতে হবে? একই যৌগে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে, কিন্তু তাদের পজিশন আলাদা হবে, একই হবে না। নাম্বারিং এর ক্ষেত্রে পজিশন আলাদা, এটা একটা কন্ডিশন। এরপরে আরেকটা কন্ডিশন আছে, এই যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে, কিন্তু সবগুলোর পজিশন একই। যেদিক থেকে নাম্বারিং করি, দ্বিবন্ধনও এখানে 1 নম্বরে পড়বে, এখানে ত্রিবন্ধনও 1 নম্বরে পড়বে। এই কন্ডিশনে কি করা যাবে? না, এই কন্ডিশন যদি আসে তখন আমাদেরকে নাম্বারিং করতে হবে দ্বিবন্ধনের দিক থেকে। ত্রিবন্ধনের দিক থেকে নাম্বারিং করলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনটা কি মনে রাখতে হবে? না, দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, কিন্তু দুই দিক থেকে তাদের অবস্থানটা একই। তখন নাম্বারিং এ প্রায়োরিটি পাবে দ্বিবন্ধন। আগেরটাই কি ছিল? দ্বিবন্ধন ত্রিবন্ধনের অবস্থান আলাদা ছিল, সেই জন্য নাম্বারিং এও প্রায়োরিটি পাচ্ছিল ত্রিবন্ধন, নামকরণের প্রায়োরিটি পাচ্ছিল ত্রিবন্ধন। কিন্তু এখানে যখন অবস্থানটা একই চলে এলো, তখন নাম্বারিং এ প্রায়োরিটি পাবে দ্বিবন্ধন, কিন্তু নামকরণের শেষ হবে ত্রিবন্ধন দিয়েই, অর্থাৎ নামকরণে প্রায়োরিটি পাবে ত্রিবন্ধন। 6টা কার্বন আছে মানে হেক্স, ওয়ান ইন, 5 আইন। এটা বোঝা গেল। এই দুটো কন্ডিশন কিন্তু ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু নামকরণে ভুল হয়ে যাবে। এইগুলো গেল তোমার হাইড্রোকার্বনের মধ্যে যে 3টে ভাগ ছিল, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এই 3টে শ্রেণীর যৌগের আইপিএসি নামকরণ।